তো আমরা আসলে বোটানি চ্যাপ্টার 1 এর আজকে কিছু ছোট ছোট টপিক পড়বো। হ্যাঁ, কিছু ছোট ছোট টপিক পড়বো। যেমন এক নাম্বার পড়বো সেন্ট্রিওল। এক নাম্বার আমরা পড়বো কি? সেন্ট্রিওল। সেন্ট্রিওল যে জিনিসটা, এটা নর্মালি কিন্তু প্রাণী কোষে থাকে। প্রধানত কোথায় থাকে? প্রাণী কোষে পাওয়া যায়। বাট এমন না যে কোনো উদ্ভিদ কোষে পাওয়া যাবে না। কিছু কিছু উদ্ভিদ কোষেও কিন্তু পাওয়া যায়। কিছু উদ্ভিদ কোষেও কিন্তু সেন্ট্রিওল পাওয়া যায়। তাহলে প্রধানত কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে। তবে কিছু উদ্ভিদ কোষেও পাওয়া যেতে পারে। সেন্ট্রিওল জিনিসটা কি? সেন্ট্রিওল জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের কাছে অবস্থিত স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন একটি গহ্বরকে ঘিরে 9টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত খাটো নলে গঠিত একটি অঙ্গ। মানে হচ্ছে দেখো, সেন্ট্রিওলটা অনেকটা এরকম। সেন্ট্রিওলটা অনেকটা এরকম, ঠিক আছে? আমি যদি দেখো একটা সেন্ট্রিওল, এই আরেকটা সেন্ট্রিওল। এখন এটা যে গঠনটা হয়, গঠনটা কিভাবে হয়? এমন এমন কিছু অনুনালিকা থাকে, কিছু ছোট ছোট নালিকা থাকে। সবচেয়ে ভালো হবে আমি যদি একটা ছবি দেখাই তোমাদেরকে। সবচেয়ে ভালো হবে আমি যদি একটা ছবি নিয়ে আসি। ঠিক আছে, আমি একটা ছবি নিয়ে আসি, সেটা ভালো কাজ হবে। Wait, এই যে সেন্ট্রিওলের সুন্দর ছবি পেয়েছি। হম, এই যে একটা ছবি নিয়ে আসলাম, বা এখানে আরেকটা ছবি আছে সুন্দর, এটা নিয়ে আসতে পারি। Okay, তাহলে দেখি জিনিসটা। তাহলে সেন্ট্রিওলটা কিন্তু একটা দেখো, একটা গহ্বরের মতো, একটা নালিকার মতো। হ্যাঁ, ভিতরে কিন্তু গ্যাপ আছে, তাই না? এবং চারপাশে দেখো কিছু, এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় উপনালিকা। এই দেখো, এক- প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে উপনালিকা। প্রত্যেকটাকে বলা হয় একটা একটা উপনালিকা। এরকম উপনালিকা কয়টা আছে? 9টা আছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এরকম 9টা উপনালিকা থাকে সবসময়, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? সেন্ট্রিওল কাকে বলে? সেন্ট্রিওল হচ্ছে আমাদের নিউক্লিয়াসের কাছে অবস্থিত, নিউক্লিয়াসের কাছে অবস্থিত স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন এবং একটি গহ্বরকে, এবং একটি গহ্বরকে ঘিরে, সেটা প্রথমে এভাবে লিখতে পারি। যে অঙ্গাণু, যে অঙ্গাণু নিউক্লিয়াসের কাছে অবস্থিত, স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, একটি গহ্বরকে ঘিরে 9টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত, গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত খাটো নলে গঠিত, তাকে বলা হয় সেন্ট্রিওল। মানে এমন একটা অঙ্গাণু, যে অঙ্গাণুটা হচ্ছে নিউক্লিয়াসের কাছে থাকবে, যেটা স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, মানে কি একটা থেকে দুইটা, সেটার সংখ্যা বাড়াইতে পারতেছে। তাহলে আমাদের আসলে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের এমন একটা অঙ্গাণু যে নিউক্লিয়াসের কাছে থাকে, যেটা স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, যেটা কি 9টা প্রান্তীয় গুচ্ছ উপনয়, একটা খাটো নলের মতো গঠন, তাই না? এই যে ছবিটা দেখি, বা এই যে ছবিটা দেখি, দেখো একটা গহ্বর। এই গহ্বরটাকে ঘিরে একটা উপনালিকা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। তাহলে এরকম 9টা উপনালিকা এটাকে ঘিরে আছে। তাহলে এটাকে আমাদের বলা হইতেছে কি? সেন্ট্রিওল। এটাকে আমাদের সেন্ট্রিওল, ঠিক আছে? তাহলে সেন্ট্রিওলকে কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যায় না, এটা খুবই ইম্পর্টেন্ট।
তাহলে এর বিস্তৃতি ব্যায়াম থেকে জন্য ইম্পর্টেন্ট, যে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না। প্রথমত কোথায় অনুপস্থিত সেটা আমরা দেখি। কোথায় অনুপস্থিত, এটাকে আমরা আদি কোষে পাবো না, সে আদি কোষে নাই। এটাকে আমরা ডায়াটমে পাবো না, এটাকে আমরা ইস্টে পাবো না, এটাকে আমরা আবৃতবীজ উদ্ভিদে পাবো না। তাহলে একে আমরা পাবো না কোথায় কোথায়? আদিকোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজ। তাহলে পাবো কোথায় কোথায়? উপস্থিত কোথায় কোথায়? তাহলে বাকি যেগুলো আছে সেগুলো, যেমন শৈবালে পাওয়া যায়, তারপরে এদেরকে আমরা ছত্রাকে পাবো, এদেরকে মস বর্গীয় যে উদ্ভিদ আছে সেগুলোতে পাওয়া যাবে, ফার্ন বর্গীয় উদ্ভিদে পাওয়া যাবে, নগ্নবীজী উদ্ভিদে পাওয়া যাবে। তার মানে কিছু কিছু কিন্তু উদ্ভিদে পাওয়া যায়, নগ্নবীজী, ফার্ন, মস এসব উদ্ভিদে আমরা কিন্তু সেন্সিওল পাই। আর ম্যাক্সিমাম প্রাণী কোষে তো আছেই। তাহলে সেন্সিওলকে আমরা কোথায় কোথায় পাই না? আমরা আদি কোষে পাই না, আমরা ডায়াটমে পাই না, ইস্টেও পাই না, আবৃতবীজী উদ্ভিদেও পাই না। কোথায় কোথায় পাই? আমরা সেন্ট্রিওলকে পাই শৈবালে, ছত্রাকে, মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং ম্যাক্সিমাম প্রাণী কোষে। এখন একটা কথা, এই যে আমাদের দুইটা সেন্ট্রিওল একসাথে আছে, এই গঠনটাকে বলা হয় ডিপ্লোসোম। তার মানে এক জোড়া এক জোড়া সেন্ট্রিওলকে এক জোড়া সেন্ট্রিওলকে একসাথে বলা হয় ডিপ্লোসোম। একসাথে বলা হয় ডিপ্লোসোম। তাহলে এক জোড়া সেন্ট্রিওলকে একসাথে বলা হয় ডিপ্লোসোম। কি বলা হয়? ডিপ্লোসোম। আচ্ছা, তারপরে হচ্ছে আহ যদি আমরা আবার তার গঠনটা নিয়ে একটু দেখি, গঠনটা নিয়েও তো কথা বললাম, যেখানে 9টা অনুনালিকা থাকতেছে, তাই না? মানে সরি, উপনালিকা থাকতেছে। কয়টা? 9টা উপনালিকা থাকতেছে। এবার দেখো, প্রত্যেকটা উপনালিকার মধ্যে এ দেখো, এটা যদি একটা উপনালিকা হয়, এটার মধ্যে কিন্তু আরো 3টা ফাইবার আছে। দেখো, এই একটা উপনালিকা, এটা দেখো, একটা, দুইটা, 3টা, তার ভিতরে কিন্তু অনুনালিকা আছে। তাহলে একটা উপনালিকা, একটা উপনালিকার মধ্যে 3টা অনুনালিকা থাকে, 3টা অনুনালিকা থাকে। তাহলে এখানে টোটাল আছে 9টা উপনালিকা। তাহলে আমাদের টোটাল অনুনালিকা আছে 27টা। টোটাল অনুনালিকা আছে কয়টা? 27টা। তাহলে অনুনালিকা গুলো 3টা 3টা থাকে দেখে এটাকে অনেক সময় ট্রিপলেটস বলা হয়। কি বলা হয়? ট্রিপলেটস। হ্যাঁ, 3টা 3টা জিনিস একসাথে মানে হচ্ছে ট্রিপলেটস, বা বলা হয় যে ত্রয়ী অনুনালিকা বলা হয়। ত্রয়ী অনুনালিকা বলে। আর এই অনুনালিকা গুলোকে এই এ, বি, সি নামকরণ করা হয়েছে। হ্যাঁ, বাইরেটা হচ্ছে এ, মানে এই যে আমরা যেরকম দেখি, যে সরি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, মানে হচ্ছে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এরকম নামকরণ করা আছে। ঠিক আছে, এ বি সি এভাবে নামকরণ করা আছে। কে নামকরণ করছে? থ্রেড গোল্ড। এই যে এ বি সি দ্বারা অনুনালিকা গুলোকে নামকরণ করা হয়েছে ভেতর থেকে বাহিরের দিকে, এটা করছেন বিজ্ঞানী থ্রেড গোল্ড। কে করছেন? বিজ্ঞানী থ্রেড গোল্ড এই জিনিসটা করছেন। তাহলে এর ভৌত গঠনে আমরা তাহলে কি দেখতে পাই? আমরা যদি তাহলে সেন্ট্রিওলের ভৌত গঠনটা নিয়ে কথা বলি, তাহলে এর ভৌত গঠন আমরা পাই, এক নম্বরে এর একটা প্রাচীর আছে, তাই না? একটা প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, প্রাচীর বা আমরা বলতে পারি একটা সিলিন্ডার ওয়াল আছে। মানে ভৌত গঠনে মিলে কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা অংশ। এক নম্বর কি? প্রাচীর বা সিলিন্ডার ওয়াল। 2 নম্বরটা মাত্র পরে আসছি, ত্রয়ী অনুনালিকা। 2 নম্বর জিনিসটা কি? ত্রয়ী অনুনালিকা। তাহলে আমি যদি বলি অনুনালিকা কয়টা আছে? 27টা অনুনালিকা আছে। কয়টা উপনালিকা আছে? 9টা উপনালিকা আছে। 3 নম্বরে হচ্ছে যোজক বা লিঙ্কার। 3 নম্বর হচ্ছে কি? যোজক বা লিঙ্কার, মানে এই যে উপনালিকা গুলাকে একটা সাথে যোগ করাতে হবে না, ওই কাজটা যারা করে তারাই হচ্ছে যোজক বা লিঙ্কার।
এখন একটা জিনিস, সেন্ট্রিওল কিন্তু আবরণবিহীন। সেন্ট্রিওলের কি কোনো আবরণ আছে? না। তাহলে সে কিন্তু আবরণহীন, তার কোনো আবরণ নাই। তার মধ্যে কোনো ডিএনএ আরএনএ নাই, কোনো ডিএনএ আরএনএ নাই। তার মধ্যে কোনো আবরণ নাই, কোনো ডিএনএ আরএনএ নাই। তাহলে তার গঠনে মিলে কি থাকতেছে? তার গঠনে থাকতেছে বিভিন্ন প্রোটিন, লিপিড, এটিপি, এসব জিনিস থাকতেছে তার গঠনে। এসব জিনিস থাকতেছে মিলে তার গঠনে। এখন একটা জিনিস দেখেন, এই জিনিসটা যাতে মিস না হয়, পড়ে ফেলছি আমি, যে একটা সেন্ট্রিওলে যদি আমি বলি উপনালিকা কয়টা আছে, তুমি উত্তর দিবা 9টা উপনালিকা আছে। যদি আমি বলি কয়টা অনুনালিকা আছে, তোমার উত্তর হবে 27। যদি আমি বলি কয়টা ত্রয়ী অনুনালিকা আছে, তখন কিন্তু হবে 9টা, কারণ ত্রয়ী মানে 3, 3 নং 27। তাই এটা কয়টা বলবো আমরা? 9টা বলবো। মোটামুটি শেষ। এখন সেন্ট্রিওলের চারপাশে একটা গাঢ়তর পদার্থ থাকে। সেন্ট্রিওলের চারপাশে, সেন্ট্রিওলের চারপাশে একটা গাঢ় তরল পদার্থ আছে। এই তরল পদার্থের নাম ছোটবেলায় পড়ে আসছে, কি নাম? সেন্ট্রোস্ফিয়ার। এই তরল পদার্থের নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরল পদার্থ, তার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ার কি করে? সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিওলটাকে ধারণ করে রাখে। সেন্ট্রোস্ফিয়ার কি করতেছে? সেন্ট্রিওলটাকে ধারণ করতেছে। তাহলে এই যে সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, এটাকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় সেন্ট্রোজোম। একত্রে বলা হয় সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম। ক্লিয়ার? আর বাকি আছে সেন্ট্রিওলের কাজ। এখন কি? সেন্ট্রিওলের কাজ খুবই সহজ এন্ড খুবই ইম্পর্টেন্ট। সে কোষ বিভাজনে সাহায্য করবে, এটা আমরা সবাই জানি। কিভাবে জানি? তোমরা ক্লাস 8 থেকে কিন্তু পড়ে আসছো কোষ বিভাজনের। এখানে এই যে স্পিন্ডল তন্তু তৈরি হয়, আবার প্রাণী কোষের কোষ বিভাজন আমরা দেখছি সেন্ট্রিওল অ্যাস্টার রে তৈরি করে। তাহলে এইভাবে সে কিন্তু আসলে কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনের সময় সে মাকুতন্তু গঠন করে। মাকুতন্তু মানে হচ্ছে স্পিন্ডতন্তু, মাকুতন্তু তৈরি করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সে শুক্রাণুর তৈরি করে। সে শুক্রাণু গঠন করে। এটা কি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। শুক্রাণু, যদি আমরা যদি শুক্রাণুর ছবিটা দেখি, মনে করি হচ্ছে একটা শুক্রাণু। হুম, তো শুক্রাণু কিন্তু একটা লেজ আছে। তো ওই লেজটাকে গঠন করতেছে, ওই লেজটা আমাদের পিণ্ড, সরি, এই সেন্ট্রিওল তৈরি করতেছে। এছাড়া সিলিয়া ফ্লাজেলা যুক্ত কোষের সিলিয়া ফ্লাজেলা তৈরি করতে সাহায্য করে। সিলিয়া ফ্লাজেলা, সিলিয়া ফ্লাজেলা, এগুলো তৈরিতে সে কাজ করে। সিলিয়া ফ্লাজেলা জিনিসগুলো কি? এগুলো কিন্তু এরকম তন্তু তন্তু মতো অংশ। সিলিয়াটা একটু নরম হয় আর ফ্লাজেলা একটু শক্ত হয়। ঠিক আছে, মেইন জিনিসটা হচ্ছে এটা। তাহলে সেন্ট্রিওল জিনিসটা নিয়ে আমরা কি কি বললাম? সেন্ট্রিওল যেটা বলতেছি, তাহলে সেন্ট্রিওল জিনিসটা কি? যে যে অঙ্গাণুটা নিউক্লিয়াসের কাছে অবস্থিত এবং আমাদের আহ স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন একটা গহ্বরকে ঘিরে থাকে, 9টা প্রান্তীয় গুচ্ছ মানে প্রণালিকা, একটা খাটো নলের মতো, তাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। এই যে দুইটা সেন্ট্রিওল একসাথে থাকে তাকে বলা হয় ডিপ্লোসোম। সেন্ট্রিওলটাকে কোথায় কোথায় মানে পাওয়া যায়, কোথায় কোথায় পাওয়া যায় না? অনুপস্থিত হচ্ছে আদিকোষ, ডায়াটম, ইস্ট, আবৃত বীজ। ঠিক আছে, ওই সব জায়গাতে আমরা আসলে সেন্ট্রিওলকে পাবো না। পাবো কোথায় কোথায়? শৈবালে পাবো, ছত্রাকে পাবো, মসবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং ম্যাক্সিমাম প্রাণী কোষে আমরা সেন্ট্রিওলকে পাই। সেন্ট্রিওলের কোনো আবরণ নাই, সেন্ট্রিওলের মধ্যে কোনো ডিএনএ আরএনএ নাই। এর গঠনে লিপিড, প্রোটিন, এটিপি আছে।
মানে লিপিড প্রোটিনের কিছু তার রাসায়নিক গঠন, ঠিক আছে। সেন্ট্রিওলের মানে ভৌত গঠন যদি যাই, আমরা এখানে কিন্তু 9টা উপনালিকা দেখতে পাচ্ছি, তাই না? কয়টা উপনালিকা দেখতে পাই? 9টা উপনালিকা দেখতে পাই। প্রত্যেকটা উপনালিকাতে আবার 3টা করে অনুনালিকা থাকে, যেগুলোকে আবার ABC নামকরণ করছেন বিজ্ঞানী থ্রেডফোল্ড। ভেতর থেকে বাইরের দিকে দেখেন, ভেতর থেকে বাইরের দিকে মানে কি? এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি, এরকম ভাবে নামকরণ করছে, ঠিক আছে। তাহলে এভাবে আমাদের থ্রেডফোল্ড ABC নামকরণ করছে। তাহলে ভৌত গঠন আমরা দেখতে পাই 3টা জিনিস, কি কি? আমরা দেখতে পাই একটা প্রাচীর, আমরা দেখতে পাই ত্রয়ী নালিকা, আমরা দেখতে পাই যোজক বা লিঙ্গার। সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরল থাকে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার প্লাস সেন্ট্রিওল একত্রে বলা হয় সেন্ট্রোজোম। সেন্ট্রিওলের কাজ খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে শুক্রাণুর গ্যাস তৈরি করে, সে কোষ বিভাজনে সাহায্য করে, মাকুতন্ত্র গঠন করে, সিলিয়া ফ্লাজেলা তৈরি করে। তাহলে এই হচ্ছে আমাদের সেন্ট্রিওল। এই অঙ্গাণুটার নাম কি? পার অক্সিসোম। পার অক্সিসোম, এই অঙ্গাণুটা নিয়ে আমরা আলোচনা করি। তো এটা মেনলি কোথায়, কোন ধরনের কোষে সবচেয়ে বেশি পাওয়া যায়? সব ধরনের কোষে পাওয়া গেলেও লিভার আর আমাদের যে কিডনি, লিভার আর কিডনির কোষে পার অক্সিজেনকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। পার অক্সিজেনের তৈরি হয়ে এর উৎপত্তি, এর উৎপত্তি হচ্ছে আমাদের যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিং এর মাধ্যমে। আউট পকেটিং এর মাধ্যমে, আউট পকেটিং জিনিসটা কি? এই মনে করো একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাপোজ, এই হুম, তাহলে এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে এখানে কোন একটা জিনিস এই ভিতর থেকে বাইরের দিকে বের করে প্যাকেট করে বের করে দিচ্ছে কোন একটা জিনিস, তাকে বলা হচ্ছে আউট পকেট। মোস্ট ইম্পর্টেন্টলি এর আবরণ কয় স্তর বিশিষ্ট? এর আবরণ 1 স্তর বিশিষ্ট। চিন্তা করে দেখেন, 1 স্তর বিশিষ্ট আরেকটা পাইছিলেন, কি পাইছিলেন? লাইসোসোম পাইছিলেন। হ্যাঁ, আরেকটা কি পেলেন? পার অক্সিজোম পেলেন, তাই না? পার অক্সিজোম আমরা আরেকটা পাইছি। তার আবরণ কয় স্তর বিশিষ্ট? 1 স্তর বিশিষ্ট আবরণ। এখন এর ভিতরে আসলে অনেক ধরনের এনজাইম থাকে। এর ভিতরে অনেকগুলো কি থাকে? এনজাইম থাকে। এনজাইম গুলো কি ধরনের এনজাইম, এটা খুব ইম্পর্টেন্ট। কি ধরনের এনজাইম? এখানে থাকে ক্যাটালেস এনজাইম। এখানে থেকে ক্যাটালেস এনজাইম। মনে করে দেখো, লাইসোজোমে কি ধরনের এনজাইম ছিল? ওইখানে ছিল হাইড্রোলাইটিক এনজাইম। ওইখানে কি ছিল? হাইড্রোলাইটিক এনজাইম। আর আমাদের পারক্সিজমে আছে আমাদের ক্যাটালেস জাতীয় এনজাইম, এটা হচ্ছে মেইন এনজাইম। আচ্ছা, পারক্সিজমকে অনেক সময় মাইক্রোসোম বলা হয়। এটা আরেকটা নাম হচ্ছে মাইক্রোসোম। এটাকে অনেক সময় কি নামে ডাকা হয়? মাইক্রোসোম ডাকা হয়। পারক্সিজমকে আবিষ্কার করছেন কে? যে ব্যক্তি লাইসোসোমকে আবিষ্কার করছেন সেই পারক্সিজমকে আবিষ্কার করছেন। তাহলে কে হবে? বিজ্ঞানী দা দুবে। বিজ্ঞানী দা দুবে পারক্সিজমটাকে প্রথম আবিষ্কার করছেন। এবার দেখো, পারক্সিজমের মধ্যে যে এনজাইম গুলো আছে, এর এনজাইমের মধ্যে একটা জিনিস, মানে এর এনজাইমটা একটা জিনিস রূপান্তরিত, মানে সবচেয়ে সময় কি করে দেখো, হাইড্রোজেন পার অক্সাইড আছে না? হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে বিষ। এটা কি বিষ? তো এটা বিষের মতো খুবই টক্সিক। তাহলে এই ক্যাটালাইজ এনজাইমটা কি করে? হাইড্রোজেন পার অক্সাইডটাকে ভেঙে দেয়। ভেঙে পানি প্লাস অক্সিজেনে কনভার্ট। আলটিমেটলি কি হলো? পানি তো আর ক্ষতিকর না, অক্সিজেনও ক্ষতিকর না, কিন্তু হাইড্রোজেন পার অক্সাইড সেটা কিন্তু ক্ষতিকর, সে কিন্তু বিষ তৈরি। এই ক্যাটালাইজ এনজাইম কি করতেছে? এই হাইড্রোজেন পার অক্সাইডটাকে ভেঙে দিতেছে, কেটে ফেলতেছে, কেটে পানি আর অক্সিজেনে কনভার্ট করতেছে। তাহলে দেখো, ক্যাটা মানে কাটা, মানে কাটতেছে, ভাঙতেছে। আর পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড ভাঙতেছে। কে ভাঙতেছে? পার অক্সিজেন। মানে পার অক্সিজেনের ক্যাটালাইজ এনজাইম ভাঙতেছে নাকি, তাই না? তাহলে পার অক্সিজমের কিন্তু এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, যে পার অক্সিজমের ভেতরের ক্যাটালাইজ এনজাইম বিষ তুল্য আমাদের যে হাইড্রোজেন পার অক্সাইড আছে সেটাকে ভেঙে পানি আর অক্সিজেনে কনভার্ট করে। তাহলে আবার ধর, এটা তার 1 নম্বর কাজ। এটা তার 1 নম্বর কাজ।
তার আরেকটা কাজ এখন আমরা চিন্তা করি। দেখো, এটার সাথে এটা কানেকশন। যে ব্যক্তি অক্সিজেন এভাবে তৈরি করতেছে, তাহলে সে কি অক্সিজেনের ঘনত্বটা নিয়ন্ত্রণ করতেছে কিনা? তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে অক্সিজেনের ঘনত্ব মানে ঘনত্ব নিয়ন্ত্রণ করা, অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ রাখে। কোষের মধ্যে অক্সিজেনের ঘনত্ব কি করে? নিয়ন্ত্রণ করে। কারণ দেখো, অক্সিজেন প্রয়োজনীয় ঠিক আছে, বাট অতিরিক্ত কোনো কিছু কিন্তু খারাপ। অতিরিক্ত কোনো কিছু খারাপ। তাহলে অক্সিজেন যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু আসলে প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? এছাড়া পার অক্সিজেনের আরেকটা কাজ হচ্ছে সে কোএনজাইম অ্যানেডি, কোএনজাইম অ্যানেডি কে পুনরুৎপাদন করে, পুনরায় উৎপাদন করে। কোএনজাইম অ্যানেডি কি কি করে? পুনরায় উৎপাদন করে। এছাড়া তার আরেকটা কাজ হচ্ছে ডিএনএ আরএনএ যে নাইট্রোজেন বেস গুলো আছে, যে নাইট্রোজেন বেস গুলো আছে ওইগুলোকে ভাঙতে আবার রিসাইক্লিং এ সাহায্য করে। মানে ভাঙতে সাহায্য করে, আবার পুনরায় উৎপাদন করতেও সাহায্য করে। ঠিক আছে? এই নাইট্রোজেন বেস গুলো কোথায় আছে? ডিএনএ আরএনএ তে। ডিএনএ আরএনএ যে নাইট্রোজেন বেস গুলো আছে, এই যে পিউরিন, পাইরিমিডিন, তাই না? এগুলোকে ভাঙতে আবার পুনরায় উৎপাদন করতে সাহায্য করে। এই হচ্ছে পার অক্সিজেনের ইন টোটাল কাজ। তাহলে পার অক্সিজেন নিয়ে আমি কি কি বললাম দেখো। যে 1 নম্বরে বললাম যে পার অক্সিজেন হচ্ছে আমাদের একটা এক স্তর আবরণী বিশিষ্ট একটা অঙ্গাণু, যার অপর নাম হচ্ছে মাইক্রোস্কোপ। এটাকে আবিষ্কার করেন বিজ্ঞানী দা দুবে। এটাকে সকল কোষে পাওয়া গেলেও লিভার আর কিডনি কোষে এর পরিমাণ বেশি। এটার উৎপত্তি হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটপকেটিং এর মাধ্যমে। এর ভিতরে এক ধরনের এনজাইম আছে, এনজাইম গুলোর নাম হচ্ছে ক্যাটালেস এনজাইম। এই ক্যাটালেস এনজাইমটা কি করে হাইড্রোজেন পার অক্সাইডকে, যেটা বিষ তুল্য বা টক্সিক, ওইটাকে ভেঙে পানি এবং অক্সিজেনে কনভার্ট করতেছে। এবার এভাবে সে অক্সিজেনের ঘনত্বকে নিয়ন্ত্রণ করতেছে। 3 নম্বর কাজ হচ্ছে সে কোএনজাইম যে এনএডি সেটার পুনরুৎপাদনে সাহায্য করে। ডিএনএ আরএনএ তে নাইট্রোজেন বেস এগুলোকে ভাঙতে এবং গড়তে, পুনরায় উৎপাদন করতে সাহায্য করে। তো এই ছিল পার অক্সিজেন নিয়ে কথাবার্তা। গ্লাই অক্সিজেন, আরেকটা অঙ্গ নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা কি? গ্লাই অক্সিজোম বা অক্সিজোম। গ্লাই অক্সিজোম। এখন গ্লাই অক্সিজেন যে জিনিসটা, মানে অঙ্গাণুটা একটা ক্ষুদ্র একটা অঙ্গাণু, তাই না? এটা এটাতে মানে বিভিন্ন ধরনের এনজাইম আছে। মেইনলি এখানে স্নেহ পদার্থ বিপাককারী এনজাইম। এখানে মেইনলি কি ধরনের এনজাইম থাকে? স্নেহ পদার্থ বিপাককারী এনজাইম। স্নেহ পদার্থ বিপাককারী এনজাইম। এখানে এটাকে মেইনলি উদ্ভিদ কোষে ম্যাক্সিমাম সময় পাওয়া যায়। ম্যাক্সিমাম সময় কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে পাওয়া যায়। এটাকে প্রথম নামকরণ করেন, এটাকে নামকরণ করেন বিজ্ঞানী আর ডাব্লিউ গ্রেডেন। আর গ্রেডেন আর প্রথম এই গ্লাইঅক্সিজোম কে নামকরণ করেন, আবিষ্কার করেন। এখন গ্লাইঅক্সিজোমকে পাওয়া যায় কোথায়? এটাকে নর্মালি কোথায় পেতে পারে? এটাকে সূত্রাকার যে ছত্রাক আছে, সূত্রাকার ছত্রাক, তাদের দেহে পাওয়া যায়, ইস্টের দেহে পাওয়া যায়। এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিউরোস্পোরাতে পাওয়া যায়, নিউরোস্পোরাতে পাওয়া যায়। আরেকটি করে জিনিস, তৈল বীজের কোষে পাওয়া যায়। কোথায়? তৈল বীজের কোষ। তৈল বীজের কোষে আমরা গ্লাইকোজেনকে পাচ্ছি। তাহলে আমরা কই পেয়েছি? সূত্রাকার ডিএনএ, ইস্ট, নিউরোস্পোরা, তৈল বীজের কোষে আমরা গ্লাইকোজেনকে পাচ্ছি। গ্লাইকোজেন বীজ আছে, বীজ আছে না বিভিন্ন, মানে আম, ধান গাছ, বিভিন্ন বীজ আছে। তাহলে বীজের যে লিপিড সঞ্চয়ী কোষ, এখানে দেখা যায় যে বীজের মধ্যে লিপিড সঞ্চয় যেসব কোষে থাকে, লিপিড সঞ্চয়ী কোষ। মনে করে এটা একটা বীজ, এই বীজের ভিতরে এই কোষগুলোতে লিপিড সঞ্চিত আছে। তাহলে এই কোষগুলোতে আমরা দেখতে পাবো গ্লাইকোজেনকে দেখতে পাবো। ঠিক আছে? এর উৎপত্তি হয় কোথা থেকে? এর উৎপত্তি কোথা থেকে? উৎপত্তি
এর উৎপত্তিও মেনলি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আমরা অংশগুলো পড়ছিলাম যে টিউবিউল, ভেসিকল, সিস্টার্ন। মেনলি সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি থেকে উৎপত্তি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিতে উৎপত্তি। এখন আমাদের এই যে মানে গ্লাইওক্সিজম, এর ভিতরে কিন্তু আসলে অনেক ধরনের এনজাইম থাকে। এর মধ্যে কিন্তু অনেক ধরনের এনজাইম থাকে, বিভিন্ন প্রকারের এনজাইম থাকে, ঠিক আছে। এক নম্বরের কথা হচ্ছে সে কিন্তু তার ভিতরে কিন্তু স্নেহ পদার্থ থাকে, ঠিক আছে। আর মানে বিভিন্ন স্নেহ পদার্থ বিপাককারী এনজাইম যেমন থাকে, তার মানে সে তার মধ্যে কিছু পরিমাণ স্নেহ পদার্থ আছে। একটা জিনিস বলতে ভুলে গেছি, তার যে আবরণ, তার আবরণ এটা কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। তাহলে এক স্তর বিশিষ্ট আর কি কি পেয়েছি? আমরা এক স্তর বিশিষ্ট আরেকটা পেয়েছি লাইসোসোম, একটু আগে পড়লাম পারক্সিজম, আর এখন পড়লাম এক স্তর বিশিষ্ট গ্লাই অক্সিজম। তাহলে আমরা এই তিনটাকে দেখতেছি এক স্তর বিশিষ্ট, ঠিক আছে। তার ভিতরে আবার এনজাইমও দেখতেছি, যেমন মানে বিটা অক্সিডেশন একটা জিনিস আছে, যেখানে আসলে ফ্যাটি অ্যাসিডকে ভাঙা হয়। বিটা অক্সিডেশনে কি হয়? ফ্যাটি অ্যাসিডকে ভেঙে এটিপি তে কনভার্ট করা হয়। মানে তৈল জাতীয় পদার্থ, লিপিড জাতীয় পদার্থ থেকে এটিপি বের করা হয়। এটা হচ্ছে বিটা অক্সিডেশন। তারপরে গ্লাই অক্সালের আরেকটা চক্র আছে, গ্লাই অক্সালেট। এই চক্রটা তোমার বোঝার দরকার নেই। তো এইসব চক্রের যে সকল এনজাইম দরকার, এসব চক্রের যে সকল এনজাইম দরকার, সেগুলো কি কোথায় পাবো আমরা? দেখো, গ্লাই অক্সালেট, গ্লাই অক্সিজম, নামের সাথে মিল আছে। অক্সিডেশন, অক্সিজম, মিল আছে। এখানে গ্লাই অক্সিজমের ইয়েতে আছে, এনজাইম গুলোর কিছু নাম আছে। আইসোসাইটেট লাইগেজ, ম্যালেট সিনথেটেজ, গ্লাইকো অক্সিডেজ। নামগুলো একটা রিডিং করবেন, আহামরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে তার কাজ। ইম্পর্টেন্ট হচ্ছে কি তার কাজ। এক নাম্বার কাজ কিন্তু বলে ফেলছি, কি? লিপিড বিপাক নিয়ন্ত্রণ করা। এই যে লিপিড, এই যে বিভিন্ন ধরনের লিপিড বা চর্বি আছে, তাহলে লিপিড বিপাক সে কি করে? নিয়ন্ত্রণ করে, লিপিড বিপাক নিয়ন্ত্রণ করে। দুই নম্বরে হচ্ছে, এই দেখো একটা বীজ, তার অঙ্কুরোদ্গম হবে। বীজের কি হবে? অঙ্কুরোদ্গম হবে, মানে বীজটা থেকে আলটিমেটলি আস্তে আস্তে চারা বের হবে। এটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। বীজটা থেকে আস্তে আস্তে এইভাবে চারাটা বের হবে, বড় হবে, তাই না? এভাবে চারা বের হবে, বড় হবে। তাহলে এইটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। তাহলে বীজের অঙ্কুরোদ্গমের সময় যে লিপিডটা তার মধ্যে সঞ্চিত থাকে, ওই লিপিডটা থেকে সে চিনি তৈরি করে। আর আলটিমেটলি সে খাবার, মানে শক্তিটা সরবরাহ করে। দেখো, বীজ সে কি খাবার টাবার কোথা থেকে নিতে পারতেছে? পারতেছে না। তাহলে বীজের অঙ্কুরোদ্গমের সময় এই যে লিপিডটা আছে, বীজের অঙ্কুরোদ্গমের সময় এই যে তার ভিতরে যে লিপিডটা থাকে, ওই লিপিডটা থেকে সে চিনিতে কনভার্ট করে। আলটিমেটলি ওই চিনিটা থেকে সে কি পাইতেছে? শক্তি পাইতেছে। উদ্ভিদের ওই শক্তিটা দিয়ে অঙ্কুরোদ্গম চালাতে। তিন নম্বরে আমরা দেখতে পাই এই যে গ্লাইঅক্সালেট করতেছে, তাই না? এটা একটু আগে বললাম যে গ্লাইঅক্সালেট চক্র, ওটাতে সে কাজ করে, ঠিক আছে। গ্লাইঅক্সালেট চক্রটা করতেছে। চার নম্বর হতেছে, সে কিন্তু কিছু পরিমাণ অ্যামাইনো অ্যাসিডের বিপাক করে। তার মধ্যে কিছু পরিমাণ অ্যামাইনো অ্যাসিডের বিপাক। তাহলে আমরা গ্লাইঅক্সালেট নিয়ে কি কি বললাম? সরি, গ্লাইঅক্সিজেন নিয়ে কি কি বললাম? গ্লাইঅক্সিজেন নিয়ে বললাম যেটাকে মেইনলি উদ্ভিদ কোষে পাওয়া যায়। স্নেহ বিপাককারী এনজাইম গুলো তার মধ্যে আছে। এই যে, হ্যাঁ। তাহলে আমরা কি কি বললাম? আমরা বললাম যে এদিকে মেইনলি উদ্ভিদ কোষে পাওয়া যায়। বিজ্ঞানী R.W. ব্রেডেনবার্গ এটাকে আবিষ্কার করছিলেন। স্নেহ বিপাককারী এনজাইম তার মধ্যে পাওয়া যায়। একে পাওয়া যায় বিভিন্ন ছত্রাকের ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা, তৈল বীজের কোষে পাওয়া যায়। বীজের লিপিড সঞ্চয়ী কোষে এদেরকে মেনলি পাওয়া যায়। এই লিপিড সঞ্চয়ী কোষে আসলে কি করা? দেখো, এই লিপিড সঞ্চয়ী কোষেই নিজের অঙ্কুরোদ্গমের সময় ওই লিপিডটাকে ভেঙে সে চিনিতে তৈরি করে, and ওই চিনি থেকে শক্তি পাওয়া যায়। তার আবরণী বলছে এক স্তর। এক স্তর বিশিষ্ট আরো কিছু আবরণী আছে, যেমন লাইসোজোম, পারঅক্সিজোম, আর এখন মাত্র বললাম গ্লাইঅক্সিজোম। তার উৎপত্তি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি থেকে। তার ভিতরে যে এনজাইম গুলো থাকে, এগুলো কিসের কিসের এনজাইম? ডিটক্সিডেশন, গ্লাইঅক্সালেট, এইসব প্রক্রিয়ার এনজাইম থাকে। তাহলে তার কাজ, সে গ্লাইঅক্সালেট চক্রের মাধ্যমে শক্তি তৈরি করে, অ্যামাইনো অ্যাসিডের বিপাক করে, লিপিড বিপাক, মেইন কাজ কিন্তু লিপিড, তাই না? এছাড়া বীজের অঙ্কুরোদ্গমের সময়
ওই যে শক্তিটা যাতে পাওয়া যায় সেই কাজটা সে করে থাকে। তাহলে আমাদের গ্লাইকোজেন মোটামুটি পড়ানো শেষ। কোষ গহ্বর, কোষ গহ্বর যাকে বলা হয় সেল ভ্যাকুয়াল, সেল ভ্যাকুয়াল। কোষ গহ্বরের একটা বড় জিনিস হচ্ছে এটা কিন্তু একটা অঙ্গাণু, হ্যাঁ। এটা কিন্তু একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অনেকে এটাতে অঙ্গাণু মানে বলা হয় এটা গহ্বর থেকে হয়েছে। গহ্বর থেকে হয়েছে মানে এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো কোষ গহ্বর কাকে বলে? এটা মানে সংজ্ঞাটা একদম ইজি। সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে দৃশ্যত যে ফাঁকা অংশ দেখা যায়, দৃশ্যত যে ফাঁকা অংশ। হ্যালো। হ্যালো। হ্যাঁ, মাঝখান দিয়ে অফ হয়ে গেছিল। মাঝখান দিয়ে কি অফ হয়ে গেছিল না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ঠিক আছে? জি, ঠিক আছে। কারেন্ট যে কি করতেছে আমার এখানে, একবার যায় একবার আসে, পাগল বানায় ফেলতেছে। আচ্ছা, শুরু করি। ঠিক যে কোষ গহ্বর, কোষ গহ্বর জিনিসটা হচ্ছে আসলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এটা আসলে কি, সংজ্ঞাটা বলতে বলতে সাইটোপ্লাজমের দৃশ্য থেকে ফাঁকা অংশ দেখা যায়, তাকে বলা হয় মেনলি কোষ গহ্বর। তাকে বলা হয় কি, কোষ গহ্বর। কোষ গহ্বরের আকার বিভিন্ন ধরনের হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। তো নর্মালি আহ এদের সংখ্যা মানে অপরিণত কোষ, মনে করো একটা ছোট বাচ্চা, ছোট বাচ্চা কোষ, তার মধ্যে অনেকগুলো ছোট 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 কোষ গহ্বর থাকে, বা যখন কোষটা পরিণত হয় তখন সবগুলো ছোট কোষ গহ্বর মিলে একটা বড় কোষ গহ্বর তৈরি করে। ঠিক আছে। And কোষ গহ্বর উদ্ভিদ কোষে ম্যাক্সিমাম সময় দেখা, প্রাণী কোষে যে দেখা যায় না তা কিন্তু না, দেখা যায় বাট দেখলেও খুবই অল্প পরিমাণ। ঠিক আছে, বেশি পরিমাণ একটা দেখা যায় না। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে একটা জিনিস, সেটা হচ্ছে কোষ গহ্বরের চারপাশে একটা আবরণ, ওই আবরণের নাম হচ্ছে টনোপ্লাস্ট। দেখো, কোষ গহ্বরের আবরণের নাম কি? টনক। এটা কিন্তু জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোষ গহ্বরের নামের আবরণের নাম কি? টনোপ্লাস্ট। ঠিক আছে, যে পাতলা পর্দা আসলে কোষ গহ্বরকে ঘিরে রাখে তাকে বলা হয় টনোপ্লাস্ট। তাকে বলা হয় কি? টনোপ্লাস্ট। মানে এই যদি একটা কোষ হয়, কোষের ভিতরে মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা কোষ গহ্বর, এটা কি একটা কোষ গহ্বর, তাহলে এই কোষ গহ্বরে যে আবরণ করে রাখছে সেটা হচ্ছে টনোপ্লাস্ট। টনোপ্লাস্টের আবরণটা কয় স্তর বিশিষ্ট? এটা কিন্তু এক স্তর বিশিষ্ট একটা আবরণ। তাহলে আমরা দেখো এখন পর্যন্ত এক স্তর বিশিষ্ট আবরণ কার কার দেখছি? আমরা লাইসোজোমে দেখছি, গ্লাইঅক্সিজমে দেখছি, পার অক্সিজম দেখছি। এখন কোষ গহ্বরের আবরণটা দেখতেছি এটা একটা এক স্তর বিশিষ্ট আবরণ। আর এই আবরণ নাম কি? টনোপ্লাস্ট। এটা নামটা সবসময় মনে রাখবেন। কোষ গহ্বরের আবরণের নাম কি? টনোপ্লাস্ট। কোষ গহ্বরের আবরণের নাম কি? টনোপ্লাস্ট। আচ্ছা, এবার কোষ গহ্বরের মধ্যে যে রস, ঠিক আছে, কোষ রস তাকে বলা হয় কোষ রস। তাহলে কোষ রস মানে হচ্ছে কোষ গহ্বরের অভ্যন্তরের যে রস, কোষ গহ্বরের, কোষ গহ্বরের অভ্যন্তরের রস তাকে বলা হয় কোষ রস। কোষ রসে কি থাকে অ্যাকচুয়ালি? কোষ রসে ম্যাক্সিমাম থাকে পানি, ম্যাক্সিমাম কি থাকে? পানি। এছাড়া থাকবে বিভিন্ন অজৈব লবণ, এছাড়া থাকবে কি? বিভিন্ন অজৈব লবণ, বিভিন্ন জৈব অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিড, তারপরে শর্করা, প্রোটিন, হ্যাঁ, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, বিভিন্ন পিগমেন্ট, হ্যাঁ, এই ধরনের পদার্থ থাকে কিন্তু আমাদের কোষ রসের মধ্যে। তাহলে হ্যাঁ, কোষ গহ্বরের কাজ কি? কোষ গহ্বরের কাজ, কাজের মধ্যে দুই তিনটি কাজ আছে খুব ইম্পর্টেন্ট। এক নম্বর কাজ হচ্ছে সে কোষ রস ধারণ করে। এক নম্বর কাজ কি? যে কোষ রস ধারণ করে। দুই নম্বর যে কাজ সে হচ্ছে তার মধ্যে কিন্তু অনেক ধরনের বর্জ্য পদার্থ ধারণ করছে।
তাহলে বর্জ্য পদার্থকে কি করে সে ধারণ করে রাখে। ইম্পর্টেন্ট জিনিস, কোষের যে পিএইচ, এই পিএইচটাকে সে রক্ষা করতে সাহায্য করে। তাহলে কোষ গহ্বর কোষের পিএইচ রক্ষায় সাহায্য করে, এই জিনিসটা মনে রাখবেন। তারপরে দেখেন কোষের ভিতরের যে পানির চাপ, ওটাকে রক্ষা করে। তাহলে পানির চাপ, তারপর তরলের ভারসাম্য ওইটাকে সে সাহায্য করে, কাজ করে। আর বলছে যে উদ্ভিদ কোষের দৃঢ়তাতে সে সাহায্য করে, কিছুটা দৃঢ়তা প্রদানে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে মিলে আমাদের কোষ গহ্বর। তাহলে আমরা কি কি বলতেছি কোষ গহ্বর নিয়ে? কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল, এটা হচ্ছে আসলে একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু। সাইটোপ্লাজমের দৃশ্যতে যে ফাঁকা অংশ দেখা যায় তাকে বলা হয় কোষ গহ্বর। কোষ গহ্বরের যে আবরণ তাকে বলা হয় টনোপ্লাস্ট। টনোপ্লাস্ট হচ্ছে একটা এক্সের বিশিষ্ট আবরণ। কোষ গহ্বরের মধ্যে যে রস থাকে তাকে বলা হয় কোষ রস। কোষ রসের মধ্যে থাকে পানি, বিভিন্ন অজৈব লবণ, বিভিন্ন জৈব অ্যাসিড। এছাড়া থাকে শর্করা, প্রোটিন, লিপিড এবং বিভিন্ন পিগমেন্ট বা রং বা রঞ্জক জাতীয় পদার্থ। কোষ গহ্বরের কাজের মধ্যে বলতেছে এটা কোষ রস ধারণ করে, বর্জ্য পদার্থ ধারণ করে, ইম্পর্টেন্ট জিনিস, কোষের পিএইচ রক্ষায় সাহায্য করে। এছাড়া পানির চাপ, তরলের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, দৃঢ়তা প্রদান করে। তাহলে এটা আমাদের কোষ গহ্বরের